আমরা চলেছি সান্দাকফু। আর সেই সান্দাকফু যাওয়ার পথেই এই চিত্রে গ্রামটা, যেখানে চিত্রে মনেস্ট্রিটা ক্রস করে আরেকটু উপরে উঠে তার উপরে এই পতাকাগুলো লাগানো। আর এই জায়গাটার ভিউটা, এটা আমি তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। এখানে এসে যদি তোমরা দেখো তাহলেই ফিল করতে পারবে। সান্দাকফু ট্যুরের এটা আমার দ্বিতীয় ব্লগ। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো সান্দাকফুয়ের ফার্স্ট ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সেখানে কিছু তোমরা ইনফরমেশন পাবে সান্দাকফু আসতে গেলে কি কি তোমাদের প্রসিডিওর, এবং রাস্তাতে আসার সময় গাড়ি বুক করা থেকে শুরু করে সমস্ত ডিটেলস। এবং আমার যে সান্দাকফু ট্যুরের ফার্স্ট যে পার্টটা রয়েছে সেটা ডেসক্রিপশানেও দেখে নিতে পারো, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি টুমলিংয়ে। তো টুমলিংটা এত সুন্দর একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, যেটা দেখলে পরে মনে হবে কেউ হয়তো এই গ্রাম রং তুলি দিয়ে হাতে এঁকেছে। আর প্রকৃতির যে কি সুন্দর রূপ, সেটা এখানে না আসলে পরে বুঝতে পারবে না। ভগবানের যে কি সৃষ্টি প্রকৃতি, সেটা সান্দাকফুয়ের এই ছোট্ট গ্রামটাতে দাঁড়িয়ে হয়তো অনুভব করবে। লেপচা জগৎ বা মানেভঞ্জন থেকে দিনে দিনে তোমরা ঘুরে ফেলতে পারো এই চিত্রে টুমলিং। তো বন্ধুরা, আমরা এখন টুমলিং ক্রস করে চলেছি সিঙ্গালিলা ফরেস্টের দিকে। মানেভঞ্জন যখন আমরা পুলিশ পারমিশন নিয়েছি, তখন ওখানেও আধার কার্ড বা যে কোনো আইডি প্রুফ একটা দেখাতে হয়েছে এবং জেরক্স দিতে হয়েছে। তো সেই অরিজিনাল আইডি কার্ডটা কিন্তু সঙ্গে রাখবে হাতের সামনে। এখানে অনেকগুলো জায়গাতেই সেই আইডি কার্ডের চেকিং হবে। মানেভঞ্জন থেকেই আমরা সিঙ্গালিলা ফরেস্টের টিকিটটা করে নিয়েছিলাম, ওখানেই টিকিটটা পাওয়া যায়। আর এই সিঙ্গালিলা ফরেস্টে যখন এন্ট্রি নিয়েছি আমরা, তখন সেখানে এই টিকিটটা দেখানোর দরকার পড়লো। এই সিঙ্গালিলা ফরেস্টের মধ্যে রেড পান্ডা দেখতে পাওয়া যায় শুনেছি, এবং সারাক্ষণ নজরও পেতেছিলাম যে যদি একটাও রেড পান্ডা খুঁজে পাইতো। তো বন্ধুরা, আমাদের নজরে যদিও বা পড়েনি। শুনলাম এই যে ছোট ছোট দেখো বাঁশ গাছগুলো, এগুলো একটু অন্যরকম, খুব সরু সরু এই বাঁশ গাছগুলো। আর এই কচি কচি পাতা যখন বেরোয়, এই পাতাগুলো খাওয়ার জন্যই এই পান্ডারা নাকি আসে এখানটাতে। তো যদিও বা আমাদের নজরে একটাও পড়েনি। তোমরা যখন যাবে তোমরা নজর রেখো। এরপরে বলি এই রাস্তার সৌন্দর্যের কথা। আমরা মার্চ মাসের মিডিলে গিয়েছিলাম। তো মার্চের শেষের দিকে বা এপ্রিলের ফার্স্ট উইকে এই রাস্তা রোডেনে ভর্তি হয়ে থাকবে, কারণ এই রাস্তায় ভর্তি রোডেন গাছ, আর সঙ্গে প্রতিটা গাছে কয়েক হাজার হাজার কুড়ি হয়ে রয়েছে। সেগুলো আর দিন 15-র মধ্যেই ফুটে যাবে। তখন এই রাস্তার সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যাবে। এখন আমরা পৌঁছে গেছি গাড়িবাস। তো এখানটাতে লাঞ্চের জন্য আমাদের ড্রাইভার বলল যে এখানটাতে লাঞ্চ করে নিতে। তো এখানে সব রকম খাবারই পাওয়া যাচ্ছে, চা, কফি, তার সঙ্গে ম্যাগি, থুপকা, মোমো, এবং চাইলে পরে তোমরা একটু যদি সময় দাও, এই দিদিরা লাঞ্চও রেডি করে দেবে। লাঞ্চে থাকবে ভাত, ডাল, একটা ভাজা, তার জন্য 200 টাকা প্লেটে নেবে। আর আমরা ম্যাগি খেলাম, থুপকা খেলাম, তার সঙ্গে একটা করে ডিমের অমলেট। ঠিক 1টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছি গাড়িবাসে। আর এখানটাতে আমরা আমাদের লাঞ্চ সারলাম ম্যাগি দিয়ে। তারপরে ছোট্ট গ্রামটা ঘুরতে ঘুরতে দেখলাম সামনেই একটা জিটিএর টেকার্স হাট রয়েছে। এই দিদিরা বসেছিল, এনাদেরকে জিজ্ঞাসা করাতে দেখিয়ে দিল। টেকার্স রো কা লজ হ্যায় ये। এই ছোট্ট গ্রামটা গাড়িবাস, দারুণ সুন্দর। দেখো বন্ধুরা, এ পাশটা ইন্ডিয়া, আর ওই পাশটাতে যেখানটাতে এই মোরগগুলো চড়ে বেড়াচ্ছে, এই উঠোনটাতে, এটা কিন্তু নেপালের মধ্যে পড়ছে। তো এটা বেশ সুন্দর লাগলো যে এদিকে দেখো রাস্তা মধ্যখানে, ডান দিকে আর বাদিকে ইন্ডিয়া আর নেপাল। সান্দাকফু যাওয়ার রাস্তায় গাড়িবাসের পর থেকে ভীষণই খারাপ, সেটা দেখলামও। তবে একটা খুশির কথা বলি বন্ধুরা, এই দেখো এই যে ছেলেগুলো কাজ করছে, রাস্তারই কাজ চলছে। তো আগামী 2-1 বছরের মধ্যে যারা সান্দাকফু আসার প্ল্যান করছো, তাদের কাছে কিন্তু খুশির খবর যে রাস্তা তৈরি হচ্ছে। আমরা কিছু কিছু জায়গায় ভীষণ খারাপ রাস্তা পেয়েছি, যেটা জীবনে কোনোদিনও ভুলবো না। এত খারাপ অবস্থা, কোথাও কোথাও তো রাস্তাই ছিল না, প্রায় এতটাই ভাঙাচোরা। আবার দেখে এটা ভালো লাগলো যে রাস্তা তৈরি হচ্ছে।
যেমন এই রাস্তাটা আমরা ভীষণই সুন্দর পেয়েছি, এখানে কোনো ভাঙাচোরা পাইনি, এখানে রাস্তাটা ভালোই পেয়েছি। এবং দেখো এই রাস্তার সৌন্দর্যতা এত সুন্দর যে কি বলবো। এখানে দুদিক থেকে রোডেন গাছে ভরে রয়েছে। তোমাদেরকে বলছিলাম যে এই রাস্তা কদিন বাদে রোডেন ফুল ছেয়ে থাকবে, আর তার উপর থেকেই তোমরা যাবে যারা এপ্রিলে যাওয়ার প্ল্যান করছো বা মার্চের শেষের দিকে যাবে ভাবছো। তো বন্ধুরা দেখো এই রাস্তার যে সৌন্দর্যতা, আর তার সঙ্গে এই মেঘেরাও আমাদের সঙ্গে চলেছে সান্দাকফু। আমরা প্রায় সান্দাকফুর কাছাকাছি চলেই এসেছি, ড্রাইভার দাদা বলল। বন্ধুরা লাঞ্চ সেরে এইরকম পাহাড়ি রাস্তায় চলেছি আমরা, সঙ্গে মেঘেদের নিয়ে, একেবারে মেঘের রাজ্যে। আমাদের সঙ্গে সঙ্গেই কখনো মেঘগুলো এতটাই কাছ থেকে ভেসে বেড়াচ্ছিল যে আমি রাস্তার সামনেটুকুনিও দেখতে পাচ্ছিলাম না। তো বন্ধুরা প্রায় 2টো বাজে যাচ্ছে, আমরা এখন চলে এসেছি প্রায় কালীপুখরির কাছে। আর এই দেখো বন্ধুরা, একটা খুশির খবর তোমাদেরকে জানিয়েছিলাম যে সান্দাকফু রাস্তা তৈরি হচ্ছে এবং জোর কদমেই চলছে। দেখো তো যারা এপ্রিলের শেষের দিকে আসবে বা আগামী বছর যারা আসবে প্ল্যান করছো, তাদের জন্য তো খুশির খবর অবশ্যই। আর যারা এই যে সান্দাকফু আসবার রাস্তা ভয় পাচ্ছিলে যে কিভাবে পৌঁছাবো, তারাও এবারে ব্যাগ গোছাও, ট্রেনের টিকিট করে চলে আসো, রাস্তা অনেকটা ভালো হয়ে যাবে। এইটুকুনি আশা রেখেই বন্ধু তোমাদেরকে এই ইনফরমেশনটা দিলাম। চলে আসলাম আমরা সম্পূর্ণ মেঘের দেশে। এখানে বন্ধুরা রীতিমতো গা ছমছম করছিল আমার। আমি একদম গাড়ির ফ্রন্ট সিটে বসেছিলাম, আর মাঝে মধ্যে রাস্তা তো কুয়াশা পুরোপুরিভাবে ঢেকে দিয়েছিল। এই রাস্তা থেকে চলার মজাটাই আলাদা। কখনো একদম পরিষ্কার রাস্তা পাবে, আবার কিছুটা গিয়ে দেখবে পুরো একদম কুয়াশা মেঘে ঢেকে রেখেছে। তো বন্ধুরা এই রকম মেঘ আর কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে আমরা চলে আসলাম কালীপুখরি লেক। এটা এখানকার পবিত্র লেক হিসেবে সবাই মানে, এবং এই লেকটা প্রদীপের মতো শেপ। আর দূর থেকে পুকুরির জলটা একটু কালোই লাগছিল, তাই হয়তো এটার নাম কালীপুখরি। দেখো বন্ধুরা এই মায়াবী লেকটা, এটা আমি কোনোদিনও ভুলবো না। আর দূর থেকে দেখলাম সম্পূর্ণ একেবারে কুয়াশায় ঢাকা। আবার নিচে যখন গেলাম তখন আকাশটা পরিষ্কার হয়ে গেল, আবার যখন কিছুটা গেল পুরো ঢেকে দিল এই কুয়াশা। তো বন্ধুরা এটা সত্যিই খুব সুন্দর একটা জায়গা কালীপুখরি। তোমরা সান্দাকফু যাওয়ার সময় কিন্তু অবশ্যই এই জায়গাটাতে দাঁড়িয়েও, এবং আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। পুরো কুয়াশা ঘিরে নিল। আমরা আছি এখন কালীপুখরিতে আছি, আর একটুখানি রাস্তা সান্দাকফু। দেখি কতক্ষণে এটা পরিষ্কার হয়। সকাল 7:30টায় আজ আমরা দার্জিলিং থেকে স্টার্ট করে মানিভঞ্জন এসেছি। 10:30টায় মানিভঞ্জন থেকে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে বেরিয়ে পড়েছি সান্দাকফুর রাস্তায়। আমরা 1 নাইট সান্দাকফুতে থেকে আবার ফেরত চলে আসবো মানিভঞ্জনে। সান্দাকফু 1 নাইট থেকে আবার তার পরের রাত্রিটা অনেকে ফালুটে স্টে করে। তো সান্দাকফু থেকে 21 কিলোমিটার দূরে এই ফালুট। তো এই রাস্তাটা খুব একটা ভালো না শুনে আর সাহস করিনি এবছরটা। আগামী বছর আবার চেষ্টা করব সান্দাকফু টু ফালুট। বন্ধুরা আমরা তো খুব এনজয় করছি এই কালীপুখরি লেক, আর আমার সঙ্গে আমার বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তাদের কেমন লাগছে জানিও, কমেন্ট করলে কিন্তু খুব খুশি হব। আর নতুন বন্ধুরা যারা এই ব্লগটা প্রথমবার দেখছো, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করার আর সঙ্গে বেল বাটনটাকে প্রেস করার, তাহলে আমি এই রকম ট্রাভেল ভিডিও যেগুলো আপলোড করব তোমরা সেগুলো দেখতে পাবে। তো আশা করি তোমরাও খুব এনজয় করছো আমাদের সঙ্গে। আর কমেন্টস কিন্তু নতুন বন্ধুরা করো, লাইক করতে কিন্তু ভুলো না। এবারে আমরা প্রায় অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। তো এখান থেকে এবারে আমরা উঠে চলে যাব এবার সান্দাকফুর জন্য। এই রাজ্যে কালীপুখরিটা এরপরের রাস্তাটা কিন্তু ভীষণই খারাপ দেখো। আর আমরা এখন নেপালের মধ্যে থেকেই যাচ্ছি। এই পাশে যে কটা বাড়ি দেখতে পাচ্ছি সবটাই নেপালের মধ্যেই পড়ছে। তো এইরকম ইন্ডিয়া আর নেপালের মধ্যে থেকে সান্দাকফু প্রায় আমরা কাছাকাছি পৌঁছে গেছি, আমাদের ড্রাইভার দাদা জানালো। এখানে কিছু কিছু ছোট ছোট হোমস্টেও রয়েছে।
অনেক ড্রাইভাররা সান্দাকফু যারা উপরে থাকে না তারা এই গ্রামটাতে এসে এইরকম জায়গাতে থাকে। তো তোমাদেরকে বলছিলাম যে কোথাও কোথাও একদমই রাস্তা দেখতে পাচ্ছিলাম না। দেখো বন্ধুরা সেই রাস্তার নমুনা, আর তার সঙ্গে এইরকম ভাঙাচোরা মাটির রাস্তা, মানে 1 সেকেন্ডের জন্য কখনো কখনো ভীষণ ভয় লাগছিল। তো এইরকমই মজার মজার রাস্তা ক্রস করে আমরা কাছাকাছি প্রায় চলেই এসেছি। 2:30 বাজতে চলেছে, আমরা চলে এসেছি এবারে প্রায় সান্দাকফুর একদমই কাছে। পাথরের তৈরি মোটামুটি হেলতে দুলতে নেপাল কোথায় কোথায় কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। थोड़ा सा बोलिए हम। अच्छा ये पूरा नेपाल, अच्छा নেপালে লাফাতে ঢুকছি। কালীপকরির পর থেকে যে রাস্তাটা কি খারাপ কি বলবো, রীতিমতো গাড়ি ঝাঁকাতে কোমরে ব্যথা করে দিয়েছে, আর আমরাও করতে এগিয়ে চলেছি। নজরে পড়লো এখানে একটা ইয়াক্ট, তারপরেই আমাদের গন্তব্যস্থল দেখে আমরা খুশিতে লাফিয়ে উঠলাম। সান্দাকফু চলে এসেছি, আর এখান থেকে ফালুট 21 কিলোমিটার। তো এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখানটাতে আমাদের ইন্ডিয়ার মধ্যে আরও একটা হোটেল রয়েছে নববুদ্ধা। আমরা ইন্ডিয়ার যে হোটেলটা সেটায় থাকছি না, আমরা থাকছি নেপালের মধ্যেই। 2টো হোটেল রয়েছে, শেরপা চালেট আর সানরাইজ। এই নজরে যেটা পড়ছে দেখো এখন এই হোটেলটা, এটা শেরপা চালেট, এটাতে আমরা থাকছি না। আমরা একটু এগিয়ে গিয়ে আরেকটু উপরে আরও একটা হোটেল রয়েছে, তার নাম সানরাইজ, এই হোটেলটাতে আমরা থাকছি। তো সানরাইজ হোটেলে বুকিং কিন্তু এরা হোয়াটসঅ্যাপেই করে, বহুবার ফোন করে এদেরকে পাইনি, তো হোয়াটসঅ্যাপেই এদের সঙ্গে কথোপকথন হয়েছে এবং বুকিংও হোয়াটসঅ্যাপেই করতে হয়েছে। অ্যাকাউন্ট নাম্বারে আমরা টাকা দিয়ে দিয়েছিলাম অ্যাডভান্স, এবং তার এগেনস্টে ওরা আমাদেরকে রুম কনফার্মেশন করেছে। তো এখন আমরা এই হোটেলের মধ্যে ঢুকবো, আর SMS-টা দেখিয়ে হোটেলে ঢুকে আমরা রুম কনফার্মেশন নিয়ে নিলাম, এবং সঙ্গে নজরে পড়ল হোটেল সানরাইজেরই আরও এক ফ্যামিলি মেম্বার, খুব মিষ্টি এই ডগিটা। সকাল বিকেল যখনই দেখেছি মোটামুটি ঘুমিয়েই কাটিয়েছে। শুনলাম রাত্রেবেলায় নাকি সে মোটামুটি পুরো হোটেলটার পাহারা একাই দিয়ে যায়। এখানে রেড পান্ডা সম্পর্কে কিছু লেখা রয়েছে তথ্য, যে রেড পান্ডার চরিত্র কীরকম, কী খায়, কীরকমভাবে তাদের বিহেভিয়ার সেটা। আর এই ডাইনিং হলটা খুব সুন্দর, ডাইনিং হলটা সন্ধ্যার পর এখানে খুব সুন্দর এরা মিউজিক সিস্টেমও অন করে দেয়। এই সানরাইজ হোটেলে ফুডিং লজিংও প্যাকেজ হয় আর অনলি লজিংও হয়। তো আমরা অনলি লজিংটাই নিয়েছি, ফুডের যা খরচা সেটা আমরা আলাদা করে পে করব। তো আমাদেরকে 203 নম্বরটা দেওয়া হয়েছে, 2nd ফ্লোর ছাদে যাওয়ার এই সিঁড়িটা, আর আমরা 1st ফ্লোরে আছি। এই করিডোরটা, এখানেও কয়েকটা রুম রয়েছে, আর আমাদের এদিকে 203 নম্বর রুমটা। আমাদের রুম থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পেয়েছি, কিন্তু এখানে গরম জলের ব্যবস্থা কিন্তু নেই, গিজারে কোনো ব্যবস্থা নেই। আর এইখানে একটাই, এই গোটা ফ্লোরটার মধ্যে এই একটাই জায়গা রয়েছে জলের, এবং সেটা পরের দিন সকাল থেকে বলতে গেলে আমরা জল পাইনি। ওয়াইফাই 50 টাকা করে লাগবে দিতে প্রত্যেকটা ডিভাইসের জন্য, আর চেক আউট ম্যান্ডেটরি সকাল 10টার মধ্যে। बिल पेमेंट करने के बाद में आप लोग 10 बजे निकल 10 बजे गाड़ी तो हम लोग के साथ ही है। गाड़ी तो इधर ही रखता है ना, लेकिन लोग ड्राइवर लोग नीचे चला जाता है। ओ नीचे में, नीचे जो रूम है चौरी चौक। ओ इधर तो गाड़ी तो है हम गाड़ी लोग तो रखता है इधर, क्योंकि सब ड्राइवर लोग एक ही गाड़ी में जाता है ना मिलके। ओ तो अच्छा, वहीं पे रहता है वो लोग। कोई ड्राइवर इधर आल पे रहता है, हाँ। कोई। और ये खाने का ऑर्डर देने का टाइम 4 बजे, शाम 4 बजे देना पड़ता है। हाँ, वो आप लोगों का डिनर जब लंच खत्म हो जाएगा ना, हाँ, तो उसके बाद में डिनर का ऑर्डर देना पड़ेगा। আচ্ছা क्योंकि वो डिनर ली सामने। বন্ধুরা এবারে ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি, আর রুম থেকে দেখো ভিউটা, এই সামনের আকাশেই কিন্তু আগামীকাল আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবো স্লিপিং বুদ্ধা বা জটাধারী মহাদেব, মাউন্ট এভারেস্ট সবটাই এই জানালা থেকে দেখতে পাবো। তবে এদের যে ছাদটা রয়েছে সেখান থেকে দারুণ ভিউ, সেটাতেই আমরা আগামীকাল একদম ভোর 5:30টাতে উঠে যাব, এবং তোমাদেরকেও দেখাবো আমরা আগামীকাল কীরকম ভিউ পেয়েছি কাঞ্চনজঙ্ঘার। সঙ্গে থেকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আমার চ্যানেলের সঙ্গে থেকো তোমরা।